আস্তে ভেঙে পড়বে না, কোলাপস করবে। তো এই মুহূর্তে আমরা বরানগর কাশীপুর রাজবাড়ির যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি, আমরা ভেতরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ সেই প্রাচীন প্রবেশদ্বার। আমরা আস্তে আস্তে ওদের দিকে যাবো। রাজবাড়ির ভেতরে আমি বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি, যেটা পার্ট অফ রাজবাড়ি বলা যেতে পারে। তো এটা যদি মেন রাজবাড়িটা হয়, তো এ পাশে আরও কিছু বাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ, সেখানে ভাড়াটাদের একটা রমরমা চলতেছে। এটা অলমোস্ট দেখি বোঝা যাচ্ছে এই জায়গাটাও দেখো কি সুন্দর কারুকাজ করা ছিল আগে যেরকম থাকতো। কাশীপুর যদিও 1717 সালে অধুনা কলকাতার সঙ্গে যুক্ত হয়েছিল, এই অঞ্চলের স্থান মাহাত্ম্য 300 বছরেরও বেশি। ব্রিটিশ বণিকরা বাংলার মাটিতে পা দেওয়ার আগেই এসেছিল ডাচ বণিকরা, অর্থাৎ দিনেমাররা। ভাগীরথীর অববাহিকায় বিভিন্ন জায়গায় তারা কুঠি নির্মাণ করে। এই কাশীপুরের কাছে বরাহনগরে ছিল তাদের কুঠি। মুঘল পরবর্তী যুগের কোনো একজন ব্যবসায়ী কাশীনাথ টন্ডনের নাম অনুসারে এই জায়গার নাম হয় কাশীপুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবে ফেব্রুয়ারির মিডিল, এখনই এত গরম পড়েছে, পুরো ঘাম হচ্ছে, খুব খারাপ অবস্থা। যাই হোক, এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি প্রায় 400 বছরের পুরনো একটা রাজবাড়িতে, যেটা কলকাতার মধ্যেই রয়েছে, কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ি বলতে আমরা জানি যে রঘুনাথপুরে, মানে পুরুলিয়ার রঘুনাথপুরে একটা রাজবাড়ি আছে, যেটা কাশীপুর রাজবাড়ি। বাট এটা বরানগরে রয়েছে কাশীপুর রাজবাড়িটা, যেটা মোটামুটি একটা হিডেন জেম বলা যেতে পারে। খুব একটা এক্সপ্লোর হয়নি এবং অলমোস্ট রুইন্ড, যেখানে কিছু মানুষজন থাকে, এখনও বসবাস করছে। কিন্তু এর হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বারবার বলি যে এই কলকাতা বা এই বাংলার বিভিন্ন জায়গায় আশেপাশে বহু কিছু ছড়িয়ে রয়েছে, বহু নিদর্শন, যেগুলো আমাদের কল্পনার বাইরে এবং যেগুলো আমরা জানি না, ওয়াকিবহল নয়, যেগুলো দেখলে বা যেগুলোকে সংরক্ষণ করলে আগামী দিনে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হতে পারে। তো যাই হোক, আমি রাজবাড়িটা ঘুরে দেখাবো এবং প্রেজেন্ট কন্ডিশন কী আছে সেটা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যেটা রয়েছে এই রাজবাড়িটা, সেটা অবশ্যই তুলে ধরবো। আরেকটা কথা বলে রাখি, কাশীপুর রাজবাড়িকে কিন্তু অনেকে কাশীপুর জমিদার বাড়িও বলে থাকে। আপাতত আমি এখানেই শেষ করছি, বাকিটা আমি ভিডিওর মধ্যে দিয়ে ডিসক্রাইব করার চেষ্টা করছি, দেখতে থাকো, ভালো লাগবে। ব্রিটিশ সময়ে গঙ্গা বা হুগলি নদীর তীরবর্তী হওয়ায় এই জায়গা পাট শিল্পের জন্য পরিচিত ছিল। এখানে নৌকো করে তৎকালীন অবিভক্ত বঙ্গদেশের নানা জায়গা থেকে পাট আসত, যা কাটাই ও চাপাই হতো। মজুদ থাকতো এখানকার গুদাম ঘরে। আজও সেই সব বিশালাকার গুদামগুলির অবশিষ্টাংশ নজরে আসে। কাশীপুরে নানা ধর্মের ও নানা ভাষাভাষী মানুষের বাস। একটা অংশে বহু আগে থেকে মুসলমান সমাজের মানুষ বাস করেন। জানা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন, তখন তার কিছু সৈন্য সামন্ত এখানেই থেকে যান। এরা তাদেরই বংশধর। তারপর প্রাচীন শহর কলিকাতার বর্ধিষ্ণু বাঙালিদের অনেকে এখানে বাসপত্তন করেন। ক্রমে জায়গাটা শিল্প বা ইন্ডাস্ট্রি সম্পর্কিত হওয়ায় উত্তরের ভারতীয় হিন্দিভাষী জনতাও এখানে আসতে শুরু করে এবং তাদের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু আজ কাশীপুর। আর যদি এই বাড়িটার কথা বলি, তাহলে অবশ্যই বলতে হবে রুস্তমজি পার্সি রোড যেখানে শেষ হয়েছে, সেখানে শুরু হয়েছে এই সুবিশাল অট্টালিকা। বলা যেতে পারে অট্টালিকার ধ্বংসবশেষ। স্থানীয় লোকের মুখ থেকে জানতে পারলাম, মুর্শিদাবাদ কান্দি পাইকপাড়ার সিংহ রাজ পরিবারের রানী কাত্যায়নী দেবী তৈরি করেছিলেন এখানকার গোপালের ঠাকুরবাটি। সিংহ পরিবারের হাতেই তৈরি হয়েছিল এই বিশাল অট্টালিকা বা রাজ পরিবার বা বলা যায় জমিদার বাড়ি। সিংহ পরিবার শুরু হয় 9 দশকে।
যখন আদিসুর বাংলার রাজা ছিলেন। কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু স্বপ্নাদেশ পেয়ে রাজ্যপাট ত্যাগ করে বৃন্দাবন চলে যান এবং ওখানে রাধা গোবিন্দর মন্দির স্থাপন করেন। ওনার স্ত্রী রানী কাত্যায়নী দেবী তখন রাজ্য বা জমিদারি সামলান। রানী দেবেন্দ্র বালা ছিলেন রাজা প্রতাপচন্দ্র সিনহার পুত্রবধূ। ওনার নামেই ঠাকুরবাটি সংলগ্ন একটা ঘাট আছে, ঘাটটা একবার দেখাবো আপনাদেরকে। পরবর্তীকালে সম্ভবত 19 শতকের গোড়ার দিকে ঠাকুরবাটির সংলগ্ন এক ছাত্রাবাস তৈরি হয়, যেখানে জেলার মেধাবী ছাত্রদের থাকা ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। আজ সবকিছুই ভগ্নস্তূপ, সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এই বিশাল ইমারতের আনাচে কানাচে। লোকমুখে এবং ইতিহাসের পাতা থেকে জানা যাচ্ছে 70-এর দশকে যখন ভারতবর্ষ বিশেষ করে বাংলায় এবং কলকাতায় একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে, একটা রাজনৈতিক দল যখন চেষ্টা করছে বাংলায় বিপ্লব আনার এবং সেই বিপ্লবকে বাস্তবায়িত করার জন্য তারা সেই সময় কিন্তু বন্দুক তুলে নিয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি নকশালদের কথা বলছি। শোনা যায় বহু নকশাল নাকি 70-এর দশকে এই বাড়িতে আশ্রিত ছিল বা লুকিয়ে ছিল বলা যায়। আপনারা তো কাশীপুর হত্যাকাণ্ড জানেন, বরানগর কাশীপুর, প্রচুর নকশালদের এখানে ঘাঁটি ছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে সাধারণ মানুষ ছিল, নকশাল ছিল, পুলিশ ছিল, এমনকি ইন্ডিয়ান আর্মিও ছিল। একটু ইতিহাস ঘাটলে বা 2-4টে বই পড়লে সহজে এই বিষয়টা আমরা জানতে পারবো। 70-এর দশকে কিন্তু কাশীপুর বরানগরে খুব দাপট ছিল নকশালদের এবং সেই দাপটকে রোখার জন্য কিন্তু পুলিশ যথেষ্ট চেষ্টা করছিল এবং সেই চেষ্টার স্বরূপ বলা যেতে পারে কিন্তু এই বিশাল অট্টালিকা বা ধ্বংসাবশেষের মধ্যে নকশালদের লুকিয়ে থাকা এবং সেখান থেকে বিভিন্ন হত্যাকাণ্ড করা। যাই হোক, সবই হচ্ছে ইতিহাস এবং বইয়ের পাতা থেকে তুলে আনা কথা আমি বলছি, এর সত্যতা তো আমি বা আমাদের চ্যানেল যাচাই করেনি, আমরা যেটুকু জেনেছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। আসলে ভাবতেই কেমন লাগে না, একটা এত পুরনো একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি সেটা এইভাবে ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। কোনো ডেভেলপমেন্টের চেষ্টা বা রেস্টোরেশনের চেষ্টা খুব একটা তো আমি দেখতে পাচ্ছি না। যেটুকু এই মুহূর্তে রয়েছে চোখের সামনে, যা দেখতে পাচ্ছি সেগুলোই তুলে ধরছি। সবথেকে বড় কথা আমি যেটা বলছিলাম, এখানে বাঙালি খুব কম। মানে একটা সময় তো এটা বাংলার দখলে ছিল, তো আস্তে আস্তে সেটা বাংলা থেকে অন্য সম্প্রদায়ভুক্ত জাতি বা মানুষের কাছে চলে যাচ্ছে, যেটা বাংলার কাছে অবশ্যই একটা চিন্তার বিষয় বলে আমি মনে করি। আমি প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর বা বলার চেষ্টা করছি যে বাংলার বুকে বহু অচেনা অজানা জায়গা রয়েছে যেগুলো হয়তো হেরিটেজ প্রাপ্তি পায়নি, সেগুলোকে আমাদের উচিত রিস্টোর করা, হেরিটেজ ঘোষণা করা। এবং শুধু হেরিটেজ ঘোষণা করেই থেমে গেলে হবে না, সেটাকে কী করে রিস্টোর করা যায়, কী করে একটা নতুনের রূপে সেটাকে তুলে ধরা যায়, সেটা চেষ্টা করতে হবে। তো এই মুহূর্তে আমি রাজবাড়ির মধ্যে রয়েছি। রাজবাড়ির যে ভগ্নাবশেষ তোমরা দেখতেই পাচ্ছ কি কন্ডিশন হয়ে আছে। আমি সাজেস্ট করবো এইসব জায়গায় না আসার, বিকজ এখানে এলে ভেঙে চুরে পড়তে পারে, একটা সেফটি ইস্যু থেকেই যায়। এখানে দরজা ছিল, এখানে দরজাটা ফলস দরজা, বোঝাই যাচ্ছে। আমি বিভিন্ন রাজবাড়িতে গেছি এর আগে বা জমিদার বাড়িতে, সেখানে গিয়ে এরকম প্রচুর ফলস দরজা দেখতে পেয়েছি। কলকাতার বিখ্যাত পুতুল বাড়ি, সেখানেও কিন্তু এরকম প্রচুর ফলস দরজা আছে, বাইরে থেকে দেখলে বোঝা যাবে। দেখতেই পাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল সৌম্যদীপ রয়েছে ক্যামেরার দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ অবস্থা, দেখে শুনে আয় ভাই, যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা। হেলমেট পরে আসবো। ফ্ল্যাশটা অন করলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা। সাবধানে আয়, হ্যাঁ দেখে, খুব ডেঞ্জারাস কন্ডিশন হয়ে আছে। কত বছরের পুরনো, হ্যাঁ, কত স্মৃতি, কত ইতিহাস জড়িয়ে আছে। কি অবস্থা, এটা ছিল বন্ধ করে দিয়েছে। যাবো, অবশ্যই যাবো, আস্তে আস্তে দেখে, হ্যাঁ ভেঙে পড়তে পারে কিন্তু।
আমরা অনেকটাই ওপরে উঠেছি। এই যে অংশগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু বাড়িরই অংশ, এগুলো ভেঙে পড়েছে, ভেঙে ভেঙে পড়ে এরকম উঁচু হয়ে গেছে। বলা যেতে পারে দোতলা। তাহলে বাড়িটা 3 তলা সমান ছিল না? একটা কড়িবর্গা খুলে পড়ে আছে। বাথরুম বাথরুম ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব খারাপ কন্ডিশন, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। পরিবারটা নেই বলা যেতে পারে, তবুও ওই ভিতর দিকটা আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। উপর দিকে একটু ওঠার চেষ্টা করবো আমরা, দেখা যাক যদি কিছু আমরা যেতে পারি, কোনো রিস্ক নিয়েও যেতে হবে আমাদের, দেখা যাক। মানে যতটুকু তোমাদেরকে দেখানোর যায় আমরা দেখানোর চেষ্টা করছি।